তা আমরা যেটা বলছিলাম যে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এদের মধ্যে যে কোনো যদি দুটো দেওয়া থাকে তাহলে অটোমেটিক আমরা বার করে নিতে পারি যে কোনো আরেকটাকে। কীভাবে বার করতে পারি? প্রথমটায় আমি এখানে একটা টেবিল বানিয়েছি। এই টেবিলটার দিকে যদি একটু ফোকাস করো তোমরা, তো এটা বুঝতে পারবে যে প্রথম যে ত্রিভুজটা দিয়েছি সেই ত্রিভুজটার লম্ব 5 আছে, 5 একক, ভূমি 6 একক এবং অতিভুজ জানি না। তো অতিভুজটা আমরা প্রথমটাতে বার করে দেখাবো। প্রথমটাতে আমরা অতিভুজ বার করে দেখাবো। যেরকম প্রথমটায় একটু ভালো করে লক্ষ্য করো, লম্ব 5 একক, লম্ব 5 একক, ভূমি 6 একক, অতিভুজ জানি না। অতিভুজটা আমরা বার করে দেখাবো ফর্মুলা দিয়ে, পিথাগোরাসের সূত্র দিয়ে। লম্ব সমান সমান 5 একক লিখে নেব আগে আমরা, ভূমি সমান সমান 6 একক। এবার অতিভুজ কত? অতিভুজ কত? যেটা কত হয় সেটাকে আমরা এক্স ধরি। কি ধরবো আমরা? এক্স। যেটা কত হবে সেটা আমরা এক্স। এক্স মানে হচ্ছে গিয়ে একটা অজানা একটা নাম্বার, যেটা আমরা জানি না, যেটা আমরা জানতে চাই যে নাম্বারটা, সেই নাম্বারটাই হবে হচ্ছে অজানা একটা নাম্বার এক্স। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, লম্ব 5 একক, ভূমি 6 একক, অতিভুজ কত, তো আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। এখানে অতিভুজ বার করতে দিয়েছে, তো পিথাগোরাসের সূত্র একেবারে আমাদের অতিভুজে বার করে দেবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব যে যখনই আমরা প্রথমটাতেই প্রথম মেইন সূত্র যেটা আমরা স্টার মার্কস দিয়েছিলাম, সেই সূত্রটা কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা দেখিয়েছিলাম, যেটাতে স্টার মার্কস দিয়েছিলাম, সেই সূত্রটা কি ছিল? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজের স্কোয়ার বার করার জন্য অতিভুজকে আমরা এক্স ধরেছিলাম, তো এক্স স্কোয়ার। লম্ব আমাদের 5 দেওয়া আছে, তো 5 স্কোয়ার। আর ভূমি আমাদের 6 দেওয়া আছে, তো 6 স্কোয়ার। এবার আমরা যখন বার করবো তো এক্স স্কোয়ারটা আর একবার লিখবো পরের লাইনে। আর 5 স্কোয়ার কত হয়? 25। 5 5 25 হয়। আর 6 স্কোয়ার কত হয়? 6 6 36 হয় গুণ করলে, তাহলে 25 যোগ 36 হয়। আর এক্স স্কোয়ার করার পর এইটা তৈরি হয় 61। এক্স স্কোয়ার এটা যোগ করলাম, তাহলে হয় 61। এক্স স্কোয়ারের মান বেরোলো। কিন্তু এক্স স্কোয়ারের জন্য এটাকে আমরা ভাঙতে যাব। স্কোয়ার আছে তাই আমাদের বর্গমূল করা দরকার। যদি স্কোয়ার না থাকতো, যদি শুধু এক্স বেরোতো, তাহলে আমাদের কিচ্ছু করার দরকার ছিল না, ওটাই অতিভুজের মান হতো। কিন্তু সূত্রতে বলা হয়েছিল যে যদি স্কোয়ার, যেহেতু স্কোয়ার দিয়ে সূত্রটা রয়েছে তাই স্কোয়ারে অ্যান্সার আসবে। আর স্কোয়ারের অ্যান্সার আসার জন্য সেটাকে একবার বর্গমূল বা স্কোয়ার রুট যদি আমরা করে নিতে পারি, তাহলে আর কোনো চিন্তার বিষয় নেই। স্কোয়ার রুট করে নিলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, স্কোয়ার রুট করে নিলেই। তাহলে আমরা এটাকে স্কোয়ার রুট করে নেব, 61কে বর্গমূল করে নিলাম। এবার 61কে যদি বর্গমূল করা যায়, 61 হলো মৌলিক সংখ্যা। 61 হলো মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার জন্য এটাকে কখনোই আমরা ভাঙতে পারবো না, তাই 61-এর কোনো কিছু করেই ভাঙতে পারবো না। তাই কারণে 61-এর রুটকে আমরা এরকমই রাখবো। আর আমরা লিখব, সুতরাং অতিভুজ হলো এই এক্সের মান যখন রুট 61 বেরিয়েছে, তাহলে আমরা লিখব রুট 61 একক। এটাই হবে এই অতিভুজের মান, এটাই হবে অতিভুজের মান, রুট 61 একক। রুট 61 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার দেখো আমাদের কি দিয়েছে, আমাদের দিয়েছে লম্ব 10√2 একক, ভূমি 5√3 একক। তখন আমরা অতিভুজ, আবার অতিভুজ বার করতে দিয়েছে আমাদের। অতিভুজ কত, আমরা অতিভুজকে ধরবো এক্স, অতিভুজকে ধরি এক্স, অতিভুজকে ধরবো আমরা এক্স। এবার আমরা এখানে কি ব্যবহার করব, পিথাগোরাসের উপপাদ্য। সেম জিনিস, অতিভুজ বার করতে দিলে ডিরেক্টলি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব, পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য ডিরেক্টলি আমরা ব্যবহার করব কি, পিথাগোরাসের উপপাদ্য। আর ফর্মুলাটা আমরা এখন অনেকটা জেনে গেছি, অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার সমান সমান প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজের স্কোয়ারকে আমরা এক্স ধরেছি, এক্স লিখে নেবো এক্স স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে আমরা লিখেছি 10√2 এর হোল স্কোয়ার, আর ভূমি লিখবো আমরা 5√3 এর হোল স্কোয়ার। আর এই জিনিসটা এবার আমাদের ভাঙতে হবে। এক্স স্কোয়ার তো যেমন আছে তেমনই থাকবে, কিছু করার নেই। কিন্তু 10√2 যেটা রয়েছে, যে 10√2কে যখন আমরা ভাঙবো, একবার আমরা 10-এর স্কোয়ার করব, গুণ দেব √2-র আর একবার স্কোয়ার করবো। আমরা কার কার স্কোয়ার করলাম, 10-এর স্কোয়ার করলাম, আবার তার সাথে গুণ দিয়ে √2-র আর একবার স্কোয়ার করে নেবো। যখন এরকম রুট থাকবে নাম্বারে, তখন আমরা এই কাজটা করব। 5-এর স্কোয়ার করব আমরা, তারপরে গুণ দিয়ে √3 স্কোয়ার করে নেবো আমরা। ঠিক আছে, এইবার এক্স স্কোয়ার, 10-এর স্কোয়ার কত হয়, 10-এর স্কোয়ার, 10 স্কোয়ার কত হয়, 10 স্কোয়ার হয় 100, 10 গুণ 10 100 হয়। আবার √2 স্কোয়ার কত হয়, আমরা জানি যে কোনো সংখ্যার মাথায় যদি এরকম রুট চিহ্নটা থাকে, তার যদি ওপরে স্কোয়ার করা হয়, তাহলে কি হবে, রুটটা স্কোয়ার থেকে, রুটটা আর স্কোয়ারটা দুজনেই উড়ে যাবে, শুধু সংখ্যাটা পড়ে থাকবে, শুধু সংখ্যাটা পড়ে থাকবে এরকমভাবে, শুধু 2 পড়ে থাকবে। কারণ রুটের মাথায় যদি স্কোয়ার থাকে, যেটা উড়ে যাবে, দুজনেই উড়ে যাবে, আর সংখ্যাটা পড়ে থাকবে। ঠিক সেম টু সেমভাবে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর এই রুটের এখানে √3 স্কোয়ার করলে হবে 3, আর এই কারণে এই এক্স স্কোয়ার পরের লাইনে এইটা করলে হবে 200 বা 200, এইটা করলে হবে 75, আর এইখান থেকে আমাদের আসবে এক্স স্কোয়ার 275। এবার এক্স স্কোয়ার 275 আসলেও আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এক্স স্কোয়ার তো জানতে চাইনি, আমাদের এক্স জানতে চেয়েছে। আগের অঙ্কটার মতনই 275কে আমরা বর্গমূল করে দেব, যাতে এখানের যে মাথার 2টা এটা যেন সরে যায়, এখানের মাথার 2টা সরে যায়। তাই ডান দিকটাকে বর্গমূল, দুটোকেই বর্গমূল করে ফেললাম, আর দুটোকেই বর্গমূল করে ফেলার জন্য এখানে স্কোয়ারটা সরে গেল, আর এখানের মাথায় রুট অটোমেটিক চলে আসলো। ঠিক আছে, এখানের মাথায় রুট অটোমেটিক চলে আসলো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই রুটটা এখানে দেখে বোঝা যাচ্ছে 275 হলো যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তাই আমরা দেখব এর মধ্যে কতগুলো সাধারণ গুণনীয়ক এর মধ্যে আছে, বা সাধারণ উৎপাদক কতগুলো আছে। একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব, 275কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, 5 দিয়ে আমরা ভাগ করব, কারণ এর লাস্টে 5 আছে, তো 5 দিয়ে আমরা ভাগ করব। 5 5 25, 25কে 27 দিয়ে ভাগ করলে, 27 থেকে 25 বিয়োগ করলে থাকবে 2 পাশে বসলে হয়ে যাবে হচ্ছে আবার 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 5 11 55। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি এইটুকুনি পার্ট, 5 11 55। তাহলে আমাদের কাজ কি, আরেকবার লিখবো এক সমান সমান √275-এর জায়গায় এবার 5 গুণ 11 লিখবো, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, 5 গুণ 11। এবার রুটের মধ্যে কি হয়, একটা রুটের মধ্যে যদি একই সংখ্যা যদি দুবার থাকে, তাহলে সে একবার রুটের বাইরে তাকে একবার লিখতে হবে। মানে
রুটটা উঠে যাবে, দুটো সংখ্যা একটা সংখ্যা হয়ে রুটের থেকে বেরিয়ে আসবে, দুটো সংখ্যা একটা সংখ্যা হয়ে বর্গমূলের ভেতর থেকে বেরিয়ে আসবে, বাইরে বসবে। দুটো সংখ্যা যদি দুটো সংখ্যা একটা সংখ্যা হবে বর্গমূলের বাইরে বেরিয়ে আসবে। আর যদি চারটে সংখ্যা থাকে তাহলে দুটো সংখ্যা হয়ে বেরিয়ে আসবে, চারটে সংখ্যা দুটো সংখ্যা হয়ে বেরিয়ে আসবে। যদি ছটা সংখ্যা থাকে তাহলে তিনটে সংখ্যা হয়ে বেরিয়ে আসবে। ঠিক সেমভাবে কিন্তু 11, এই 11-র তো কেউ নেই, তখন 11-র জন্য আরেকটা 11 থাকার দরকার, তাহলেও বেরিয়ে আসতে পারতো, তাই জন্য বেরোতে পারছে না। এর জন্য আমরা কি করব, এই যে জিনিসটাতে এই যে জিনিসটা আছে এই জিনিসটার সাথে এটাকে গুণ করে রেখে দেবো। এই যে 5√11, সুতরাং অতিভুজ হবে 5√11 একক। আশা করি আমরা বুঝতে পেরেছি, এই পুরো প্রসেসটা আমরা বুঝতে পেরেছি। এই প্রসেসটা খুব ইজি প্রসেস, খুবই ইজি প্রসেস। এই প্রসেসটা এর মধ্যে কোনো কঠিন কিছু নেই। শুধুমাত্র আগের ভিডিওটা তোমরা যদি দেখো, ভিডিওর প্রথম দিকটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এটা কেন ইজি বলছি আমি। শুধুমাত্র এই জায়গাটা একটু যদি ভালো করে বুঝে নাও, একদিনের মধ্যে পুরো সমকোণী ত্রিভুজ শিখে যাবে। একদিনের মধ্যে সমকোণী ত্রিভুজ শিখে যাবে। এখানেও নিয়ম সেম, আমরা এর আগের অঙ্কতেও করেছি যে লম্ব 2/3 এবং ভূমি 6 এবং অতিভুজ x আছে। ঠিক আছে, অতিভুজের মান জানতে চেয়েছি, সেম নিয়ম হবে, সেমভাবে অঙ্ক হবে, কোনো কিছু কোনো দিকে তাকানোর নেই। শুধুমাত্র যেহেতু পিথাগোরাসের একেবারে অতিভুজ জানতে চেয়েছি, তাই পিথাগোরাসের মেন সূত্রটাই আমরা ইউজ করব, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। কি করে বার করব? সেম জিনিস, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে কি হয়? অতিভুজের স্কোয়ার মানে x স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে কি হবে 2/3 এর হোল স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে কি হবে 6 স্কোয়ার। এবার আমরা জানি কোনো ভগ্নাংশে যখন স্কোয়ার করা হয় বা বর্গ করা হয়, তাহলে ওপরের লবেও বর্গ হবে, হরেও বর্গ হবে। আর 6-এর বর্গ মানে হচ্ছে গিয়ে 6-এর বর্গ হয় 36। তখন আমরা কি করব, x স্কোয়ার সমান সমান 4/9 প্লাস 6। আর তখন আমরা কি বার করব, x স্কোয়ার সমান সমান 4, 9-এর সাথে 6কে গুণ করে দেবো, যেভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হয়। এরকম যখন একটা ভগ্নাংশ আর একটা সংখ্যা থাকবে, তখন কি করব, একেবারে গুণ করে দেবো। 6 নং 54, 6 নং 54, 6 নং 54। আর এই 6 নং 54 হবে, 6 নং 54 উপরে 4টা যেমন উপরে ছিল সেই বসে যাবে, লব আর একটা, এখান থেকে 9টা নিচে বসে যাবে। আর এই ঘটনাটা আমরা ছোটোবেলা ভগ্নাংশে যোগ শিখেছি, তাহলে আমরা সেখান থেকে আমরা বুঝতে পারবো যে 58/9। এই হচ্ছে কি আমাদের অঙ্ক ছিল 58/9। এবার দেখো 58 আর 9 এই জিনিসটা আমাদের যখন চলে আসলো, আমরা কি করব, 58 আর 9কে আমরা কি করব, বর্গমূল করতে হবে, কারণ x স্কোয়ার এসছে তাই। এই লাইনটা বারবার বলছি, মনে রাখবে প্রত্যেকটা স্টেপ, তাহলেই অটোমেটিক হয়ে যাবে। একই অঙ্ক যখন 2বার 3বার 4বার 5বার করা হয়, তখন অটোমেটিক অঙ্কটার প্রতি আস্তে আস্তে দক্ষতা আসা শুরু করে। অটোমেটিক সে বুঝতে শুরু করে একটা অঙ্ক কিভাবে কি প্রসেসে হচ্ছে, আর এই টাইপের অঙ্কগুলোকে কিভাবে করতে হতে পারে। কনফিডেন্স অটোমেটিক চলে আসে। প্র্যাকটিস হচ্ছে মূল মন্ত্র হয়। যে কোনো জিনিসের ওপর যে যত বেশি প্র্যাকটিস করবে, একই জিনিস যত বেশি প্র্যাকটিস করবে, সে স্পেশাল হয়ে যাবে এই জিনিসটাতে, সে দক্ষও হয়ে যাবে এই জিনিসটাতে, বিশাল এলিজেবল হয়ে যাবে সেই জিনিসটাতে। যেরকম x ইকুয়ালস টু √58/9। আমরা কি করব, বর্গের সময় আমরা করেছিলাম কি, দুজনের মাথায় সেপারেট করেছিলাম এটাকে। এখানে রুটের সময় আমরা কি করব, দুজনের মাথায় সেপারেট করব রুটকে। এরকমভাবে দুজনের মাথায় রুটকে সেপারেট করব। রুটকে যখন দুজনের মাথায় সেপারেট করব, তখনের কাজ হবে x সমান সমান 58কে যদি আমরা রুট করি, আমরা জানি 58 হলো যৌগিক সংখ্যা। 58 হলো যৌগিক সংখ্যা, কারণ 58কে
অন্য নাম্বার দিয়েও ভাগ করা যায়, তাই 2 দিয়ে ভাগ করলে এর ভ্যালু আসবে 29। এই যে 29 আসলো, এই 29 কিন্তু 29-এর পর আর কোনো যৌগিক সংখ্যা নেই 29-এর পর। এবার দেখো 58কে যদি 2 × 9 আমি লিখি, তাহলে তো আমাদের বাইরে কেউ আসছে না, তাহলে আমাদের লিখে কোনো লাভ নেই 2 × 9। যদি বাইরে এর যদি 2বার 2 থাকতো বা 3বার 2 থাকতো বা 4বার 2 থাকতো তাহলে লিখতে পারতাম, বা আদারওয়াইজ যদি 29ও 2বার 3বার 4বার থাকতো তাহলে লিখতে পারতাম। কিন্তু যখন দুজনেই আলাদা আলাদা নাম্বার এসছে তখন আমাদের লিখে কোনো লাভ নেই এর মধ্যে, তাই কারণে 58কে আমরা 58ই রাখবো। আর 9কে যদি আমি ভাঙি তাহলে 9 হয়ে যাবে হচ্ছে 3 3, এরকম হয়ে যাবে 9। তার মানে হচ্ছে কি 9-এর নিচে এখানে বসবে 3 × 3। আর আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে x = √58/3। কেন? কারণ দুটো একটা হয়ে বেরিয়ে আসবে রুটের ভেতর থেকে, আর তো কেউ নেই, তো তাহলে রুটও থাকবে না। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা আমাদের পেয়ে গেলাম অতিভুজ। সুতরাং আমরা অতিভুজ পেলাম। সুতরাং অতিভুজ হলো √58/3। এইটা হবে আমাদের অতিভুজ। এই জিনিসটা তোমরা যত তাড়াতাড়ি বুঝে যাবে এটাই সবচেয়ে বেটার, যে এই জিনিসটা অতিভুজ। এককটা পাশে অবশ্যই লিখবে, যদি একক না দেওয়া থাকে তো তাহলে এককটা পাশে অবশ্যই লিখবে। এবার দেখো এই অঙ্কটাতে ভূমি 7.5 আছে, ভূমি 7.5 একক, ভালো করে বুঝো এই 7.5 একক। অতিভুজ কত আছে? 10 একক। লম্ব কত আছে? x। আমরা লম্ব কি ধরেছি? লম্বকে আমরা কি ধরেছি? x। লম্বকে আমরা কি ধরলাম? x। ভূমি হচ্ছে 7.5, অতিভুজ 10, আর লম্বকে আমরা কি ধরেছি? x। আর লম্বকে যখন আমরা x ধরে নিলাম, তো আমাদের এখানে পুরোপুরি বোঝাই যাচ্ছে যে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্বতে যেতে হবে। ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্বতে যেতে হবে। এটা অতিভুজ দেওয়া নেই, মানে এখানে ভূমি আর লম্ব দেওয়া নেই যে অতিভুজে যেতে হবে, কিন্তু এখানে ভূমি আর অতিভুজ দেওয়া আছে, লম্বতে যেতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের কোন সূত্রটা ইউজ করব? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে আমরা কোনটা ইউজ করব? সেমই সূত্র ইউজ করব। আগে আমরা এটা বুঝবো, তারপরেই আমরা কাজ করব। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে যে যেটা বার করতে দিয়েছে এই পার্টটাকে এই পার্টে নিয়ে আসা, যেটা আমি আগেও বলছিলাম। এই কাজটা ভুলে গেলে চলবে না, কিন্তু এই পার্টটাকে এই পার্টে নিয়ে আসা। যখনই আমরা দেখবো লম্ব বা ভূমিকে এদের মধ্যে কাউকে জানতে চেয়েছে, তখন আমরা এই কাজটাই আগে করব। এই পার্টটাকে এই সাইডে আর অতিভুজটাকে ওই সাইডে নিয়ে চলে যাব। আর তারপরে যেটা বার করতে দিয়েছে সেটাকেই এখানেই রেখে বাকিটাকে ওই সাইডে নিয়ে যাব। জানতে চেয়েছে লম্ব কত, তাহলে লম্বকে আমি বাদিকে রাখলাম আর প্লাস ভূমি স্কোয়ারকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম। আর আমরা জানি ওই সাইডে যদি প্লাস ভূমি স্কোয়ারকে আমরা নিয়ে যাই তাহলে প্লাস ভূমি স্কোয়ার হয়ে যাবে মাইনাস ভূমি স্কোয়ার হয়ে ওই সাইডে যাবে। আর এই দেখো মাইনাস ভূমি স্কোয়ারে গেছে। এবার শুধুমাত্র আমাদের মান বসাতে হবে যেগুলো ধরেছিলাম। এক্স স্কোয়ার, অতিভুজ মানে আমাদের 10 স্কোয়ার, আর ভূমি মানে আমাদের 7.5 স্কোয়ার। 7.5 স্কোয়ার, ভূমি মানে আমাদের 7.5 স্কোয়ার। এতটা পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো 7.5 স্কোয়ার। যখনই আমরা এরকম কাজ করব সবার আগে আমরা জানবো এক্স স্কোয়ার সমান কত হবে? 10 স্কোয়ার করলে হবে 100, আর 7.5 এর যদি আমি হোল স্কোয়ার করি, অর্থাৎ 7.5কে যদি 7.5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে চলে আসবে হচ্ছে 56.25। এই নাম্বারটা চলে আসবে অ্যান্সারে 56.25। এবার আমাদের কাজ কি? এটাকে স্কোয়ার যেটা আছে সেটাকে ভাঙা। আর স্কোয়ার ভাঙার সময় আমরা এটা জানি যে আমরা কাজ কিভাবে করব, যে সেটাকে স্কোয়ার ভাঙবো তো পরে, আগে আমরা 100 থেকে 56.25কে আমরা কি করব? মাইনাস করব। এই দুটোকে যখনই আমরা মাইনাস করব অ্যান্সার বেরোবে হচ্ছে গিয়ে, এই দুটোকে মাইনাস করার সময় অ্যান্সার বেরোবে হচ্ছে
43.75 এই বিয়োগ তো আমরা জানি দশমিকের বিয়োগ করতে 43.75 এইটা হবে আমাদের এক্স স্কোয়ার। এবার যখন আমরা এটাকে এই জিনিসটাকে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা রুট করব, ঠিক আছে, বর্গমূল এই জিনিসটাকে আমরা রুট করব, এই জিনিসটাকে আমরা কি করব, রুট করে দেবো। এবার এই দশমিকের সংখ্যাকে আমরা করব রুট। এবার দশমিকের সংখ্যাকে রুট করার সময় আমি করি কি, যে আমি 43 এই জিনিসটাকে এইভাবে লিখে নিই 4375 আর তার নিচে দশমিকের জন্য 1 আর তারপরে দুটো নাম্বারের জন্য দুটো শূন্য, একের পেছনে দুটো শূন্য। এবার আমাদের কাজ কি, যখন আমরা রুট করব তখন এক্স এই ওপরের পার্টটাকে আমরা সেপারেট করে নেব, যেমন আগের অঙ্কে করেছিলাম, এখানেও সেম করব, 100 নিচে করে নেব যেমন ভগ্নাংশে হয়। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে যখনই আমরা এরকম কাজ করব, এবার ওপরেরটা দেখব বর্গমূল করা যাচ্ছে কি যাচ্ছে না, এইটা আমাদের দেখার বিষয় যে বর্গমূল করা যাচ্ছে কি যাচ্ছে না। তাই বর্গমূল করার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে, যে বর্গমূল যখনই আমরা করব তাই সবার আগে আমাদের একটা কাজ করব, যে কি আমরা কি লিখেছিলাম আগেরটায় 4375 আগে আমরা 4375 এইটি হলো যৌগিক সংখ্যা, এটা একটি যৌগিক সংখ্যা, তাই আমরা এটাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 4375কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কত দিয়ে যাবে, আমরা আগে কোনো কিছু দিয়েই করার আগে আমরা সবার আগে কত দিয়ে দেখব, আমরা সবার আগে দেখব 5 দিয়ে দেখব আগে, সবার আগে কত দিয়ে যায়, 5 দিয়ে এতটা পর্যন্ত চলে যাবে, 5 8 40, 5 আর 8 40 হয়ে যায়, এটা 3 পরে থাকবে, 5 7 35, 2 পরে থাকবে 5 5 25, ঠিক আছে। এবার এটাকে আর একবার 5 দিয়ে দেখবো আমরা, 5 দিয়ে, কারণ লাস্টে 5 আছে তাই 5 অক্ষে 5, 3 পড়ে থাকবে বিয়োগ করার পর, 5 অক্ষে 5 আর 3 পড়ে থাকবে, 5 7 35, 5 অক্ষে 5 হাতে 5 অক্ষে 5 আর 3 পড়ে থাকবে, 5 7 35, 2 পড়ে থাকবে, 5 5 25, 175। আবার 5 দিয়ে যায়, 5 দিয়ে দেখবো, 3 দিয়ে 3 5 15, 2 পড়ে থাকবে 5 35, 5 দিয়ে দেখবো আর একবার, 5 7 35। দেখো আর 7কে তো আর যাবে না, 7কে 7 ছাড়া যায় না, 7 মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে আমাদের সবাই পেয়ে গেছি 5 5 5 5 7, এই এতগুলো মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি। তো আমাদের কাজ কি, আমরা কিছুক্ষণ আগে করেছিলাম কি, আর একবার 10-এর 100 করে দেখবো 100কে কত দিয়ে যায়, 100কে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 100কে 2 দিয়ে যাওয়ার পর 50, তাকে আবার 2 দিয়ে যাবে হচ্ছে 25, আবার তাকে 5 দিয়ে যাবে, আবার 5 দিয়ে যাবে। দেখো মৌলিক সংখ্যায় চলে এসছে। এখন আমরা x সমান যেটা লিখেছিলাম √4375 আর নিচে লিখেছিলাম √100, তাই পরের লাইনে আমরা কি করছি, x এর জায়গায় যা যা বেরিয়েছিল মৌলিক সংখ্যাগুলো ওগুলো বসাবো আমরা, কোনো কিছু না ভেবেই বসিয়ে ফেলবো। আর এই জায়গায় 100-র জায়গায় এখানেও সেমভাবেই এইগুলো বসাবো। এই জিনিসগুলো বসানো হয়ে যাবার পর এক্সের আমি আগেই বলেছিলাম দুটো সংখ্যা একটা সংখ্যা হয়ে বেরোবে, 4টে সংখ্যা দুটো সংখ্যা হয়ে ব্রুটের বাইরে বেরোবে। 4টে একই সংখ্যাই আছে, তাহলে একই সংখ্যা দুটো বেরিয়ে আসবে, মানে 5 গুণ 5। আর একটা 7-এর যেহেতু কেউ নেই তাই 7 বাইরে পড়ে থাকবে। আর এখানেও সেম জিনিস হবে, দুটো সংখ্যা এই দুটো নাম্বার আছে একই বেরিয়ে আসবে, এখানেও দুটো নাম্বার আছে একই বেরিয়ে আসবে, কেউ পড়ে থাকলো না, আর তাই রুট দিলাম না, আর রুট দেওয়া দরকার নেই। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসলো, দেখো এখানের 5-এর সাথে এখানের 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত, 5√7/2। এই হলো সুতরাং লম্ব সমান 5√7/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো।